মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন মারোয়ার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানবতার সেবায় নিয়োজিত হবে। এর বাইরে তার আরো বড় পরিচয় সাচ্চা দেশপ্রেমিক। সেই দেশপ্রেম থেকেই যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। আন্দোলনের শেষ পর্যায়ে 5 আগস্ট পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের যৌথ হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় নাফিসা। সেদিন তার লাশ নিয়ে ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। টঙ্গীতে এক রুমের ছোট্ট বাসায় নাফিসার পরিবারের বসবাস। বছর দুয়েক ধরে মা কুয়েতে। প্রতিদিন ভোরে দোকানে চলে যান বাবা আবুল হোসেন, ফেরেন রাত 10টা-11টায়। বাবার আগেই বাসায় ফিরত বলে মেয়ের আন্দোলনে যাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বাবা আবুল হোসেন। লেখাপড়ার জন্য বাবার কাছে থাকলেও নাফিসার বেশিরভাগ সময় কাটতো সাভারে। তার ছোট বোনও থাকতো সাভারে নানুর বাসায়। একদিন প্রতিবেশীর কাছে মেয়ের আন্দোলনে যাওয়ার কথা জানতে পেরে আবুল হোসেন বাসায় ফিরে তাকে বকাবকি করেন। এরই মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হওয়ায় 27 জুলাই মামার বাসায় চলে যায় নাফিসা। সেখানে থেকে প্রতিদিন যোগ দেয় আন্দোলনে। মামারা নিষেধ করলেও শুনতো না। 3 আগস্ট বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে থেকে মাথায় পতাকা বেঁধে একটা সেলফি তুলে বাবাকে পাঠালে তিনি রেগে যান। 5 আগস্ট সকালে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন লং মার্চে। সেদিন দুপুর 2:30টার দিকে নাফিসা বাবাকে কল দিয়ে বলে আব্বু হাসিনা পালাইছে। সেদিনও আন্দোলনে যাওয়ায় তার বাবা রেগে যান। তবে নাফিসা বাবাকে আশ্বস্ত করে বলে, আরে কিচ্ছু হবে না, আর পেছনে ফিরে যাওয়ার সময় নেই আব্বু, আল্লাহ যা কপালে রাখছে তা হবে। এর কয়েক মিনিট পর তাদের মিছিলটি যখন সাভার মডেল মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই শুরু হয় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের যৌথ হামলা। মিছিলের সামনে থাকায় গুলিবিদ্ধ হয় নাফিসা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ল্যাবজোন হাসপাতালে। এরই মধ্যে তাকে একবার কল দেন বাবা আবুল হোসেন, বাসায় ফিরেছি কিনা তা জানতে, কিন্তু কল রিসিভ হয় না। কিছুক্ষণ পর আবুল হোসেনের নম্বরে কল আসে। রিসিভ করতেই ওপার থেকে একটা ছেলের কণ্ঠ শোনা যায়, আপনি ওর কি হন? জবাব দেন বাবা। তখন বলা হয় তাড়াতাড়ি ল্যাবজোন হাসপাতালে চলে আসেন, ওর পায়ে গুলি লেগেছে। আচমকা এমন সংবাদে দিশেহারা হয়ে যান আবুল হোসেন। শেষবারের মতো 3:15টার দিকে নাফিসা কল দেয় বাবাকে, বলে আমি মরে যাব, লাশটা নিয়ে যাইও। এ কথা শুনে নাফিসার বাবা শুধু দৌড়াতে থাকেন আর ফোন করতে থাকেন। এর মধ্যে মামারাও খবর পেয়ে ছুটে যান হাসপাতালে। সেখান থেকে নাফিসাকে নিয়ে যাওয়া হয় এনাম মেডিকেলের দিকে। পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে নাফিসা। নাফিসার বাবা বলেন, আমি যেখানে থাকি সেখান থেকে সাভার 35 কিলোমিটার দূরে। কোনো গাড়ি নেই, বাস নেই, রিক্সা নেই। মেয়ের কাছে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। ততক্ষণে সব শেষ। মেয়ে আর আমার সঙ্গে কথা বলেনি। মেয়ের শাহাদাতের বর্ণনা দিতে গিয়ে অঝরে চোখের পানি ফেলেন আবুল হোসেন। কান্না জড়িত কণ্ঠে বলেন, নাফিসার বয়স ছিল 17 বছর। টঙ্গীর শাহাজউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। কোটা সংস্কার আন্দোলন যখন সব প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, তখন নাফিসা ও তার কয়েকজন বান্ধবী মেসেঞ্জারে গ্রুপ খুলে আলোচনা করে প্রতিদিন রাস্তায় নামত, রাজপথে নেতৃত্ব দিত। আমার দেশকে তিনি বলেন, জুলাইয়ে আন্দোলনের প্রথম দিকে মাঠে নামায় রাগ করেছি, বকা দিয়েছি। তখন তো বুঝিনি আমার মেয়ের রক্ত 18 কোটি বাংলাদেশির প্রাণের আবেগে পরিণত হবে। রক্তের প্রতিদানে দেশের মানুষের জন্য বসন্ত এনে দেয়া মেয়েটা আকাশের মতো বিশাল, সহজ আর মহৎ। এ সত্যটা উপলব্ধি করতে পেরে আরো কষ্ট পাচ্ছি। সেদিন মেডিকেল থেকে লাশ নিয়ে ফেরার পথে মুক্তির মোড়ে আরেক দফায় ছাত্রলীগ, যুবলীগের হামলার শিকার হন তার মামারা। পুলিশের রাবার বুলেটে আহত হন তার এক মামা। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাশ নিয়ে আসা হয় মামার বাসায়। সাভারে 5 আগস্ট রাত 9টায় প্রথম জানাজা শেষে নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বাবার এলাকায়। এরশাদ নগরে পৈতৃক ভিটেতে দাফন করা হয় নাফিসাকে। আবুল হোসেন জানান, তার মেয়ে শহীদ হওয়ার পরে সরকার বা সমন্বয়কদের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কিছু সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করেছে। এনসিপির উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা আমার দেশকে বলেন, নারী শহীদদের নিয়ে কাজ করতে চাই বলেই তালিকা তৈরি করেছি। সংগঠনে ইতোমধ্যে ক্লোজ ডোর কিছু পরিকল্পনাও হয়েছে, তবে কি কি করব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।